গুড মর্নিং। আজকে আমি তোমাদের প্রাচীন ভারতের ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ শাসক হর্ষবর্ধন, যিনি থানেশ্বরের পুষ্যভূতি রাজবংশের শাসক ছিলেন, সেই হর্ষবর্ধন সম্পর্কে আলোচনা করব। হর্ষবর্ধন সম্পর্কে আলোচনা করা প্রসঙ্গে এটা আমাদের জেনে রাখা দরকার যে হর্ষবর্ধনের সমসাময়িক সময়ে যেনারা শাসক ছিলেন, দ্বিতীয় পুলকেশী বা শশাঙ্ক, তাদের সঙ্গে হর্ষবর্ধনের বিরোধও হয়েছিল। এবং আমরা হর্ষবর্ধন সম্পর্কে যে সমস্ত তথ্য উপাদানগুলো থেকে আমরা হর্ষবর্ধন সম্পর্কে জানতে পারি, তার মধ্যে হিউয়েন সাংয়ের সিইউকি গ্রন্থ, বাণভট্টের হর্ষচরিত গ্রন্থ এবং আরও বিভিন্ন উপাদান আছে, যে সমস্ত উপাদানগুলো থেকে আমরা হর্ষবর্ধন সম্পর্কে জানতে পারি। এবার হর্ষবর্ধন যিনি জন্মগ্রহণ করেছিলেন পুষ্যভূতি রাজবংশে 590 খ্রিস্টাব্দে, কিন্তু তার যে রাজ্য শাসন প্রক্রিয়া তিনি শুরু করেছিলেন বা রাজ্য শাসন তিনি শুরু করেছিলেন আনুমানিক 606 খ্রিস্টাব্দ নাগাদ, যে সময় তার বড় ভ্রাতা রাজ্যবর্ধন মারা গিয়েছিলেন শশাঙ্কের হাতে। তখন তিনি পুষ্যভূতি বংশের সিংহাসনে বসেছিলেন এবং পুষ্যভূতি বংশের সিংহাসনে বসার পর তার প্রথম যে কাজটা যেটা ছিল, সে কাজটা হচ্ছে তার বোন রাজ্যশ্রী, যাকে শশাঙ্ক বন্দি করেছিলেন, সেই রাজ্যশ্রীকে শশাঙ্কের হাত থেকে উদ্ধার করা। এবং রাজ্যশ্রীকে শশাঙ্কের হাত থেকে উদ্ধার করার জন্য তিনি একটা শক্তিশালী সৈন্যবাহিনী গঠন করেছিলেন এবং সেই সৈন্যবাহিনীকে সঙ্গে নিয়ে তিনি শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু যখনই তিনি শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছিলেন, সেই সময় তিনি জানতে পেরেছিলেন যে তার বোন কোনো রকমে শশাঙ্কের কারাগার থেকে পালিয়ে গিয়েছেন। এবং এটা বলা হয় যে বিশেষ করে হর্ষবর্ধনের যিনি সভাকবি ছিলেন বাণভট্ট, সেই বাণভট্টের হর্ষচরিত গ্রন্থ থেকে এটা বলা হয় যে বিন্ধ্য পর্বতের কোনো একটা জায়গায় রাজ্যশ্রী অর্থাৎ হর্ষবর্ধনের বোন আছেন এবং সেই বিন্ধ্য পর্বতের অরণ্য অঞ্চল থেকে রাজ্যশ্রীকে তার ভাই অর্থাৎ হর্ষবর্ধন উদ্ধার করেছিলেন। এবার এখানে বলা প্রয়োজন যে শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের কিন্তু সরাসরি কোনো যুদ্ধ হয়নি এবং শশাঙ্ক হর্ষবর্ধনের সঙ্গে সরাসরি কোনো যুদ্ধ না করে তিনি কিন্তু পালিয়ে এসেছিলেন। এবং হর্ষবর্ধনের যে রাজধানী যেটা ছিল কনৌজ, সেই কনৌজ ছেড়ে কিন্তু তিনি শশাঙ্ক পালিয়ে এসেছিলেন এবং কনৌজের উপর আধিপত্য মোটামুটি হর্ষবর্ধন বজায় রেখেছিলেন। এবার তিনি তার বোনকে উদ্ধার করার পর তার দ্বিতীয় যে কাজটা যেটা ছিল সেটা হচ্ছে রাজ্য বিস্তার করা। এবং তিনি রাজ্য বিস্তার করার জন্যে তিনি বিভিন্ন জায়গা আক্রমণ করেছিলেন। তিনি শশাঙ্কের মৃত্যুর পর তিনি পূর্ববঙ্গে পূর্ব ভারতের দিকে তিনি অগ্রসর হয়েছিলেন, তার সেনাবাহিনীকে পাঠিয়েছিলেন বা তিনিও এসেছিলেন সৈন্যবাহিনীর সঙ্গে। এবং শশাঙ্কের মৃত্যুর পর অর্থাৎ 637 খ্রিস্টাব্দের পর যখন শশাঙ্কের মৃত্যু হয়েছিল, সেই শশাঙ্কের মৃত্যুর পর তিনি পূর্ব ভারতে এসেছিলেন এবং বাংলা, উড়িষ্যা সহ আরও কিছু জায়গা তিনি দখল করেছিলেন। তার সঙ্গে সঙ্গে তিনি মধ্য ভারতেরও বেশিরভাগ জায়গা তিনি দখল করেছিলেন। তিনি উত্তর ভারতের পাঞ্জাব দখল করেছিলেন এবং তিনি সিন্ধু প্রদেশ আক্রমণ করেছিলেন, কিন্তু সিন্ধু প্রদেশ তিনি তার সাম্রাজ্যভুক্ত করতে পারেননি। পরবর্তী সময়ে তিনি কাশ্মীর আক্রমণ করেছিলেন, কাশ্মীরেরও কিছুটা জায়গা তিনি দখল করেছিলেন। আবার তিনি দক্ষিণ ভারতে তার পরবর্তী সময়ে দক্ষিণ ভারতে তিনি অগ্রসর হয়েছিলেন দক্ষিণ ভারত দখল করার জন্য বা দক্ষিণ ভারতে তার সাম্রাজ্যের বিস্তার ঘটানোর জন্য। এবং দক্ষিণ ভারতে সেই সময় তার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু চালুক্য রাজবংশের শাসক দ্বিতীয় পুলকেশী। এবং এই দ্বিতীয় পুলকেশীর সঙ্গে হর্ষবর্ধনের আনুমানিক 618 কিংবা 619 খ্রিস্টাব্দ নাগাদ নর্মদা নদীর তীরে একটা যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে হর্ষবর্ধন কিন্তু পরাজিত হয়েছিলেন। হর্ষবর্ধন পরাজিত হওয়ার পর তিনি আর দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হননি বা দক্ষিণ ভারতে তার সাম্রাজ্য বিস্তারের দিকে তিনি আর দৃষ্টি নিক্ষেপ করেননি। তিনি যে সাম্রাজ্যটা তিনি তৈরি করেছিলেন বা যে সাম্রাজ্য সীমাটা তিনি রেখেছিলেন, সেই সাম্রাজ্য সীমার মধ্যে তিনি যাতে
সুষ্ঠুভাবে সকল মানুষরা বা সকল প্রজারা বসবাস করতে পারে সেই দিকে তিনি নজর দিয়েছিলেন। এবং সেখানে নতুন নতুন তিনি বিভিন্ন রীতিনীতি চালু করেছিলেন, যে রীতিনীতির দ্বারা সাধারণ মানুষরা যথেষ্ট পরিমাণে উপকৃত হয়েছিল। তাছাড়াও হর্ষবর্ধনের আরও একটা যেটা গুরুত্বপূর্ণ গুণ ছিল, তিনি হচ্ছেন সাহিত্য এবং শিল্পের অনুরাগী ছিলেন। তিনি নিজে কবিতা লিখতেন, নাটক লিখতেন, এবং তোমরা কেউ কেউ হয়তো জানো যে তার লেখা 3টি নাটক যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়েছিল বা যথেষ্ট বিখ্যাত হয়েছিল। সেই 3টি নাটক হচ্ছে নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা। এই 3টি নাটক তিনি নিজে লিখেছিলেন এবং যথেষ্ট ভালো তার লেখার হাত ছিল। তাছাড়াও তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা গুপ্ত যুগে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট পরিমাণে অর্থ সাহায্য করেছিলেন সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্যে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে তখনকার সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে খ্যাতি ছিল, যেখানে বিদেশ থেকে বিভিন্ন ছাত্ররা পড়াশোনার জন্য আসতো, সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু অর্থাৎ হর্ষবর্ধন কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ সাহায্য করতেন তিনি তার জীবদ্দশায়। এবং পরবর্তী সময়ে আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে হর্ষবর্ধনের রাজত্বকালে চৈনিক পর্যটক ইউয়েন সাং তিনি কিন্তু ভারতে এসেছিলেন। এবং তিনি ইউয়েন সাং ভারতে আসার পর হর্ষবর্ধন তাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছিলেন ভারত ভ্রমণের ক্ষেত্রে। এবং হিউয়েন সাং তিনি হর্ষবর্ধনের অনুগ্রহভাজন হয়ে তিনি একটা গ্রন্থ লিখেছিলেন, যেটার নাম হচ্ছে সিইউকি। সেই সিইউকি গ্রন্থ থেকে কিন্তু আমরা হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি। এবং হর্ষবর্ধন কেমন মানুষ ছিলেন, তিনি প্রজা কল্যাণকামী ছিলেন, তিনি সকল প্রজাদের দুঃখ দুর্দশাগুলো বোঝার চেষ্টা করতেন বা দুঃখ দুর্দশাগুলো দূর করার চেষ্টা করতেন, এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করা যায়। তার সঙ্গে সঙ্গে হর্ষবর্ধন প্রথম জীবনে তিনি হয়তো শৈব ছিলেন বা শিবের অনুরাগী ছিলেন। পরবর্তী সময়ে তিনি কিন্তু একজন বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে গেছিলেন বা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তাই বলে তিনি কিন্তু সাধারণ মানুষদের উপর তার এই বৌদ্ধ ধর্মটাকে চাপিয়ে দেন। তিনি বৌদ্ধ ধর্মটাকে তিনি নিজস্ব ধর্ম করেছিলেন, হ্যাঁ, কিন্তু কাউকে জোর করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে বলেননি। অর্থাৎ তিনি যে একজন ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন, সেটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয় তো প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে। এবং তার এই যে রাজত্বকাল, তার রাজত্বকালে সাধারণ মানুষরা যথেষ্ট সুখে শান্তিতে বসবাস করেছিল, সাম্রাজ্য যথেষ্ট সমৃদ্ধি হয়েছিল, অর্থাৎ আর্থিক দিক থেকে সামাজিক দিক থেকে যথেষ্ট উন্নতি ঘটেছিল। কিন্তু যখন তিনি মারা যান, অর্থাৎ আনুমানিক 647 খ্রিস্টাব্দ নাগাদ হর্ষবর্ধন মারা গিয়েছিলেন। হর্ষবর্ধন মারা যাওয়ার পর তার সেরকম কোনো যোগ্য উত্তরসূরি কিন্তু ছিল না। সেই যোগ্য উত্তরসূরি না থাকার কারণে হর্ষবর্ধন তার মৃত্যুর পর তার যে সাম্রাজ্যটা, সেই সাম্রাজ্যটা সেরকমভাবে টিকে থাকেনি। এবং তার মৃত্যুর পর তার একজন মন্ত্রী, হর্ষবর্ধনের একজন মন্ত্রী, তিনি কিন্তু তার সাম্রাজ্যটা বা তার রাজ্যটা তিনি দখল করেছিলেন। অর্থাৎ হর্ষবর্ধনের মৃত্যুর সঙ্গে সঙ্গেই থানেশ্বরের যে পুষ্যভূতি রাজবংশ, সেই পুষ্যভূতি রাজবংশের পতন ঘটেছিল বলা যেতে পারে। এই গেল হর্ষবর্ধনের রাজত্বকাল। থ্যাংক ইউ।